পরীক্ষার আগেই ফাঁস হলো এসএসসি 2026-এর গণিত প্রশ্নপত্র। এমন অপতথ্য ভাইরাল হতেই চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কিন্তু পরে দেখা গেল প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার নয়, বরং এআই দিয়ে বানানো 2026 সালে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র। ওদিকে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম নাকি মন্তব্য করেছেন জাইমা রহমানই মহাসচিব পদের জন্য সবচেয়ে যোগ্য। এমন মিথ্যা দাবির একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুক ও টিকটকে। কয়েক ঘন্টায় প্রায় 10,000 মানুষ প্রতিক্রিয়া জানায়। এই গুজবের মাঝেই আবারও উত্তেজনা ছড়ায় সার্জিস আলমের মৃত্যুর দাবি নিয়ে। গুজবটিকেও বিশ্বাসযোগ্য করতে তৈরি করা হয়েছে সার্জিসের এআই নির্মিত ভুয়া ছবি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছে। আগামীর প্রধানমন্ত্রী জাইমা রহমান, এমন দাবিতে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে তৈরি হয় নানা বিভ্রান্তি। বহু মানুষ ছবিটিকে ঘিরে মন্তব্য করেন, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গুগলের সিন্থ আইডি বিশ্লেষণে ব্যবহৃত ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান নাকি মন্তব্য করেছেন জাইমা রহমানই মহাসচিব পদের জন্য সবচেয়ে যোগ্য। এমন দাবিতে একটি পোস্ট 6,000-এরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়লে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। আবিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। একটি স্যাটায়ারধর্মী পেজের ব্যঙ্গাত্মক কন্টেন্ট থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। আবার এসএসসির গণিত পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হওয়ার দাবিতে ছড়ানো একটি প্রশ্নের ছবি ব্যাপক উত্তেজনা তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রশ্ন ফাঁসের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। 2026 সালের দাখিল পরীক্ষার গণিত প্রশ্নকে এআই দিয়ে সম্পাদনা করে ছড়ানো হয়েছে এসএসসির গণিত প্রশ্নের দাবিতে। গুজব এখানেই শেষ নয়। সার্জিস আলমের মৃত্যুর দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেখা যায় দাবিটিও সম্পূর্ণ ভুয়া। তিনি মারা যাননি, বরং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন। তার মৃত্যুর ছবি হিসেবে প্রচারিত ছবিটি আসল নয়, বরং এআই দিয়ে তৈরি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। যথারীতি বিভ্রান্তি ছড়াতেই অধিকাংশ গুজব ছড়ানো হচ্ছে। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। যুক্ত হচ্ছে তার সাথে। রিদওয়ানুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। প্রথমে যে বিষয়টি জানতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের গুজব বা অপতথ্যগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে, সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়েই সেই সম্পৃক্ত সেই তথ্যের কাছাকাছি অপতথ্যগুলো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষের বিশ্বাসযোগ্যতার যতটুকু কাছাকাছি সম্ভব পৌঁছানো যায়, সেই চেষ্টা আমরা অপতথ্যগুলোর মধ্যে দেখি। একটু আপনার কাছে জানতে চাই, গত 1 বছর অর্থাৎ 1 বছরের মাঝে যদি আমরা প্রচারিত এই অপতথ্যগুলো যদি প্যাটার্নটা খেয়াল করি, তাহলে কিভাবে দেখছেন আসলে প্যাটার্নটা কোথায় যাচ্ছে? ধন্যবাদ। আসলে প্যাটার্নের কথা যদি বলি, এটা হচ্ছে সময় সময় চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন এলিমেন্ট এই প্যাটার্নের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন ধরেন, আপনি আপনার রিপোর্টে দেখিয়েছেন যমুনা টিভির একটি ফটোকার্ড আবিদ, ছাত্রদল নেতা আবিদের জাইমা রহমানকে জড়িয়ে একটি যমুনা টিভির ফেক ফটোকার্ড। তো আপনি যদি এখন দেখেন, আমরা গত 2-3 মাস ধরে দেখতেছি যে এই যে ফটোকার্ডের ভুয়া ফটোকার্ডের যে ফটোকার্ড মানে গুজবের যে ট্রেন্ড, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হয় যে এখন বেনামি ফটোকার্ড, যেমন আমরা গত 2-3 মাস আগেও দেখছি বিভিন্ন মিডিয়া আউটলেটের ফটোকার্ড নকল করে, যেমন ইনক্লুডিং ৭১ টিভি, বিভিন্ন মিডিয়া আউটলেটের ফটোকার্ড এডিট করে বা ফটোকার্ড জেনারেট করে মিস ইনফরমেশন ছড়ানো হতো। কিন্তু এখন যেটা হয়
যেহেতু ওই ট্রেন্ডটা মানুষ বুঝে গেছে, তো এখন যারা মিস ইনফরমেশনের অ্যাক্টর আছে তারা হচ্ছে এই ট্রেন্ড বদল করতেছে। বদল করে এখন কি করতেছে, আপনার বেনামে ফটো কার্ড কে ছাপাচ্ছে, থেকে আসতেছে, বা কোন একটা উদ্ধৃতি জুড়ে দেওয়া হচ্ছে, এবং ওই উদ্ধৃতি সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় বলছে, কখন বলছে, কোনো ধরনের কোনো ক্লু নেই। জাস্ট হচ্ছে একটা বেনামে ফটো কার্ড সুন্দর করে ডিজাইন করে বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে হচ্ছে এসব ফটো কার্ড কিন্তু ব্যাপকভাবে স্প্রেড হচ্ছে এবং মানুষজনও বিশ্বাস করতেছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ফুয়েলিং করা শুরু হলো, সেটাকে ঘিরে বিএনপি বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিভিন্ন রকম ফেক কোড বা হচ্ছে বেসলেস কোড কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা ট্রেন্ড। এর বাইরে এআই তো আছেই। এখন হচ্ছে এআই অনেক বেশি আর সাবলীল হয়ে গেছে। রেদুল ইসলাম, আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা সার্কাজম ধর্মী যেসব পেজ রয়েছে তাদের নিয়েও অ্যাক্টিভিটি কিন্তু আমরা খুব বেশি দেখছি। এই বিষয়টা আসলে কিরকম দেখছেন? হ্যাঁ, এটাও কিন্তু একটা নতুন ট্রেন্ড, যেটা হচ্ছে এখন আসতেছে। যেমন বিভিন্ন মিডিয়া আউটলেটকে একদম মানে যেমন আনোয়ার টিভি বা এই ধরনের গুলো তো আছে, কিন্তু এর বাইরেও যেমন চ্যানেল আই কে সার্কাজম করে তৈরি করা হচ্ছে চ্যানেল এআই। এখন লোগো, ফটো কার্ড সবকিছুর বিন্যাসই কিন্তু চ্যানেল আই মতো। এখন এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারতেছে না, সে কিন্তু হচ্ছে গুজবের ফাঁদে পড়ে যাচ্ছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, এই যে সার্কাজম করে যে চ্যানেলগুলো আসতেছে বা যে পেজগুলো আসতেছে, এরা অনেক সময় যেসব ফটোকার্ড গুলো করতেছে, এই ফটোকার্ড গুলোতে অনেক সময় ক্লু দিচ্ছে বা উল্লেখ করতেছে এটা স্যাটায়ার, কিন্তু এটা উল্লেখ করতেছে খুবই ছোট ভাবে, যেটা সাধারণ দর্শকের চোখে নাও পড়তে পারে। আবার যারা মিস ইনফরমেশন অ্যাক্টর আছে, তারা হচ্ছে ফটোকার্ড গুলোকে এডিট করে ওই অংশটুকু কেটে দিচ্ছে, বা হচ্ছে ওই স্যাটায়ার লেখাটা মুছে দিচ্ছে, বা হচ্ছে চ্যানেল এআই বা গুজব ভিশন। তাহলে সেই ক্ষেত্রে রেদুল ইসলাম, আমি যদি একটু ব্যাপারটা বুঝতে চেষ্টা করি, স্যাটায়ার ধর্মী যেসব পেজ রয়েছে সেখানে বিভ্রান্তি তৈরি হচ্ছে। হয়তো তারা যত ছোট করে লিখছে বিষয়টি, সেটা হয়তো মানুষের চোখে পড়ছে না। কিন্তু কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন বেনামি বেশ কিছু পেজ থেকেও বেনামি ফটোকার্ডও কিন্তু ছড়াচ্ছে, এবং সেখানেও কিন্তু মানুষের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ব্যাপকভাবে। তাহলে আসলে পার্থক্যটা কোথায় রইল? যারা সার্কাজম করছে তারাও তাদের বিষয়টিও মানুষ শেয়ার করছে, এবং যেগুলো বেনামি থাকে, ইভেন অনেক পেজ এমন দেখা গেছে যেটির প্রোফাইল পিকচার পর্যন্ত নেই, ঠিকঠাক করে কোনো বায়ো বিস্তারিত দেওয়াও নেই, সেই পেজগুলোরও এই যে অপতথ্যগুলো আসলে ছড়িয়ে যাওয়ার আসলে কারণ কি? সেগুলো মানুষ কেন বিশ্বাস করছে? এই ক্ষেত্রে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে প্রথম যেটা বলা যায় সেটা হচ্ছে মানুষের আসলে বায়াসনেস। হ্যাঁ, এবং হচ্ছে মিডিয়া লিটারেসির একটা ল্যাক অফ মিডিয়া লিটারেসি। হ্যাঁ, যেটা হয় যে মানুষ এই যে এই পেজগুলো যারা ফলোয়ার আছে বা যারা কমেন্ট করতেছে, তারা হচ্ছে অনেক সময় ওই যে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, এটাকে আসলেই অরিজিনাল পেজ নাকি স্যাটায়ার পেজ ধরতে পারতেছে না। যেমন চ্যানেল, যেটা একটু আগে বলতেছিলাম, চ্যানেল এআই এবং চ্যানেল আই খুবই সূক্ষ্ম পার্থক্য। এটা মানে খুব মনোযোগ দিয়ে না দেখলে ধরার সুযোগ নেই। গুজব ভিশন, বাংলা ভিশন, হ্যাঁ, ধরার কিন্তু ওইভাবে সুযোগ নেই। এটা একটা বিষয়, মিডিয়া লিটারেসির অভাব। হ্যাঁ, আরেকটা হচ্ছে বায়াস, এবং এই বায়াসনেসের কারণে দেখা যায় অনেক সময় অনেক শিক্ষিত লোকজনও এই ধরনের স্যাটায়ার পেজগুলোকে বাস্তব ভেবে শেয়ার করতেছে। হ্যাঁ, ইনক্লুডিং আমাদের পর্যবেক্ষণ আমরা দেখছি অনেক সময় অনেক মানে সাংবাদিকরাও এই ইয়ার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যেটা জরুরি আসলে সেটা হচ্ছে মিডিয়া লিটারেসি, এবং যে কোনো ইনফরমেশনকে, এখন যে কোনো ফটো কার্ড, যে কোনো ইনফরমেশনকে ক্রিটিক্যালি একটু দেখা, যে এই লোক বা এই ব্যক্তি এটা আদৌ বলতে পারে কিনা, যদি বলে এটা কোথায় বলছে। হ্যাঁ, নিজ থেকে একটু ক্রিটিক্যালি দেখা, ক্রিটিক্যালি চিন্তা করাটা এখন অনেক বেশি জরুরি। রেদুল ইসলাম, আমরা ডিজিটাল লিটারেসি বিষয়টি নিয়ে আরো একটু বিস্তারিত আলাপ করব। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন ফ্যাক্ট ওয়াচার, ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। ফিরছি তার কাছে। রেদওয়ানুল ইসলাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম ডিজিটাল লিটারেসি নিয়ে। এখনকার সময়ে আমাদের সাধারণ মানুষের যে গতিবিধি, সেখানে আসলে কি মনে করেন ডিজিটাল লিটারেসির যে বিষয়টি, সেটি নিয়ে আসলে আমাদের মানুষ কতটুকু সচেতন, অথবা এদেরকে সচেতন করার ক্ষেত্রে আসলে কি ধরনের কার্যক্রম প্রয়োজন বলে আপনি দেখছেন?
আসলে বাংলাদেশে ওই অর্থে ডিজিটাল মিডিয়া লিটারেসি বা মিডিয়া লিটারেসি নিয়ে কাজ সে অর্থে করা হয়ই না বলতে গেলে। এবং আমরা যদি দেখি আমাদের যে কারিকুলাম, শিক্ষার কারিকুলাম, সেখানেও কিন্তু যেহেতু এখন আমরা আইসিটি নিয়ে আমাদেরকে পড়ানো হয় স্কুল কলেজ গুলোতে, হ্যাঁ, ওইখানে কিন্তু হচ্ছে এই ডিজিটাল মিডিয়া লিটারেসি নিয়ে তেমন কোনো আলাপ নেই বা তেমন কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে ক্লাস 8-এ সম্ভবত হচ্ছে খুব অল্প করে একটু বিষয়গুলো নিয়ে কথাবার্তা আছে, পড়াশোনা আছে, কিন্তু আমার মনে হয় এটা খুবই আর্লি এজ থেকেই জিনিসগুলো পাঠ্যপুস্তকে এখন ইনক্লুড করা জরুরি, যেহেতু হচ্ছে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, যেহেতু হচ্ছে আমরা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করতেছি। তো এই সময় আসলে এই জিনিসটা স্কুল লেভেল থেকেই আমার মনে হয় ইনক্লুড করা জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে এটা তো গেলই, এর পাশাপাশি হচ্ছে যারা এখন ডিজিটাল মিডিয়া ইউজার আছে বা যারা ডিজিটাল সিটিজেন আছে, তারা আসলে কি করবে? তাদের ক্ষেত্রে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার উপরে একটু মানে সোশ্যাল মিডিয়া ওকে ফাইন, এটা হচ্ছে আমার এন্টারটেনমেন্টের একটা জায়গা বা ইনফরমেশন গ্যাদারিং এর একটা জায়গা, কিন্তু হচ্ছে এখানে আমি যা ইনফরমেশন দেখবো সেটা আসলে যে বিশ্বাস করব বা বিশ্বাসযোগ্য না, এই ধারণাটা নিয়ে হচ্ছে আমাকে এই সোশ্যাল মিডিয়া আসা বা ইন্টারনেটে আসাটা জরুরি আর কি। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে সন্দেহ করা, যেটা আমি বিরতির আগেও বলতেছিলাম। এখন এই সময়ে এসে কোনো কিছুকে আর সাদা চোখে বা দেখার সুযোগ নেই আর কি, এখন সবকিছুকে একটু ক্রিটিক্যালি দেখা জরুরি। বিশেষ করে যেটাই হচ্ছে আমার বায়াসকে ট্রিগার করতেছে, ওই জায়গায় গিয়ে ওই রকম কোনো কিছু দেখা মাত্রই আসলে ওই জিনিসটাকে একটু ক্রিটিক্যালি দেখা। যখনই আমি এই কোনো জিনিসকে ক্রিটিক্যালি দেখা শিখবো বা ক্রিটিক্যালি চিন্তা করব, তখনই আসলে এই মিস ইনফরমেশন থেকে বিরত থাকা বা সম্ভব আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে বাংলাদেশের 9টা ইউনিভার্সিটিতে আমরা ডিজিটাল সিটিজেনশিপ, মিস ইনফরমেশন রেজিলিয়েন্স নিয়ে কাজ করেছি। ইভেন এটা হচ্ছে ইভেন হচ্ছে এখন আমরা আবার আমাদের আরেকটা প্রজেক্ট চলতেছে আরো 4টা ইউনিভার্সিটিতে। তাহলে এই ধরনের কার্যক্রম তো আসলে আরো বেশি বেশি করে হওয়া উচিত, এবং যত সম্ভব আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটি যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলেই হয়তো পরবর্তী প্রজন্ম এই বিষয়টিতে আরো সচেতন হতে পারবে। ধন্যবাদ রেদওয়ানুল ইসলাম, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম, কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71-এর সাথে।